তৃণমূলের তরফে সূত্রের খবর যেমনটা ছিল, প্রার্থী তালিকায় নাকি চমক রয়েছে, তারুণ্যে নাকি জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কিন্তু দলে যে প্রবীণ বনাম নবীন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা শুরুতেই রাজনীতি শুরু করেছিলেন, তৃণমূল কংগ্রেসে পা রেখেছিলেন, বহু মানুষই এখন বোধহয় দল থেকে ব্রাত্য হচ্ছে। বেশ কিছু জায়গার মানুষ বলছেন, আমার বিধায়ক তো কাজ করেছে কিন্তু টিকিট দেয়নি দল। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা একটু মনে রাখবেন, প্রার্থী ঘোষণার আগেই তিনি বলে দিয়েছিলেন সবাইকে টিকিট দিতে পারলাম না, কিন্তু দলের কাজে, অন্য কাজে তাদেরকে কাজে লাগানো হবে। কেউ বলে দাদা ভালো, কেউ বলে দিদি, আমি বলি রানী ভালো, তুমি বলো সেনাপতি। হঠাৎ ভাবছেন তো রসিকতা করে কেন শুরু করছে? আসলে বর্তমান এবং সাম্প্রতিক সময় আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যখন আর মাত্র কয়েকদিন বাকি বিধানসভা নির্বাচনের, তখন রাজ্যবাসীর প্রত্যেকের নজরে ছিল একটাই জিনিস, তা হলো তৃণমূলের প্রার্থী তালিকা কবে প্রকাশ পাচ্ছে। মঙ্গলবার কালীঘাটের নিজের বাসভবন থেকে প্রতিবারের মতো প্রার্থী তালিকা প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার পাশে উপস্থিত ছিলেন তার ঠিক বাদিকে একেবারে নীরব ভূমিকায় দেখা গিয়েছিল চুপচাপ বসে থাকতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু অনেক সময় বোধহয় নীরবতা অনেক প্রশ্নের উত্তর দেয়। প্রথম পাতা ধরে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই বললেন প্রার্থী তালিকা তিনি কয়েকটি ঘোষণা করছেন, এবং তারপর অধিকাংশ পাতায় যে সমস্ত প্রার্থীর নাম অপেক্ষা করছে, যারা এবছরে তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নাম ঘোষণা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূলের তরফে সূত্রের খবর যেমনটা ছিল, প্রার্থী তালিকায় নাকি চমক রয়েছে। সত্যিই তাই, প্রার্থী তালিকা প্রকাশের পর তৃণমূল এমন চমক দিল যে গোটা বাংলা এখন উত্তপ্ত। উত্তর থেকে দক্ষিণ বাংলায় 2 দফা নির্বাচন আমরা জানি। আগামী 23শে এপ্রিল উত্তরবঙ্গ, গোটা সমগ্র উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচন, এবং দক্ষিণবঙ্গে 29শে এপ্রিল অর্থাৎ শেষ দফার নির্বাচন। এই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এখন একটাই ছবি, তা হলো কার্যত তৃণমূলে বিদ্রোহের ছবি। কেন বলছি এ কথা? কারণ এখন সংবাদপত্র থেকে সংবাদ মাধ্যম শিরোনামে একটাই ছবি, বিদ্রোহী নেতাদের মুখগুলো সামনে আসছে আজকের সকাল থেকে। কার্যত বলা বাহুল্য, মঙ্গলবারের রাত থেকেই সমস্ত জায়গায় সন্ত্রাসের ছবি আছে। এখন প্রশ্ন হলো, এই সন্ত্রাস আবার বিজেপি করছে না তো? না, মমতা বন্দ্যোপাধ্যায় তো সব কথায় বারংবার করে বিজেপিকে টেনে নিয়ে আসেন, সিপিএমকে টেনে নিয়ে আসেন, কংগ্রেসকে টেনে নিয়ে আসেন, বা আইএসএফকে টেনে নিয়ে আসেন, কিন্তু এই সন্ত্রাস, এই বিক্ষোভ কারা করছে? মমতা বন্দ্যোপাধ্যায় দলেরই, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলেরই কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কর্মীরা করছে, তাদের নেতারা করছে, এমনকি সিটিং এমএলএ যারা বিদায়ী বিধায়ক তারা করছেন। এবারে প্রার্থী তালিকায় কি চমক দেখা গেল? প্রথম চমকটা আপনাদেরকে বলে রাখি, 74 জন সিটিং এমএলএ বিধায়কের নাম বাদ, 15 জন বিধায়কের এলাকা পরিবর্তন করা হলো। প্রশ্ন তো উঠবেই, হঠাৎ কেন এই চিন্তা ভাবনা? যেই 15 জনের স্থান পরিবর্তন করা হলো, তাহলে কি তারা নিজেদের এলাকায় ঠিকঠাক কাজ করতে পারেননি, নাকি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অন্য জায়গায় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হলো? প্রশ্ন থাকবেই। তার সঙ্গে প্রশ্ন থাকবে, কেন 74 জন টিকিট পেলেন না? তারুণ্যে নাকি জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস, প্রমাণ পাওয়া গিয়েছে একেবারে প্রার্থী তালিকায়। এবার একেবারে 20 থেকে 30-এর মধ্যেও প্রার্থী রয়েছে 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 রয়েছে প্রার্থী। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে বয়স ধরে ধরে তিনি বলেছেন তিনি তাদের সুযোগ দিয়েছেন। কিন্তু দলে যে প্রবীণ বনাম নবীন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা শুরুতেই রাজনীতি শুরু করেছিলেন, তৃণমূল কংগ্রেসে পা রেখেছিলেন, বহু মানুষই এখন বোধহয় দল থেকে ব্রাত্য হচ্ছেন। কোথাও গিয়ে বোধহয় যে সেনাপতি দিয়ে শুরু করলাম না, সেই সেনাপতির কথাতেই বোধহয় শিলমোহর পড়ছে। শুরুটা 21-এর বিধানসভার পর থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, কখনো চেয়ারম্যান বদল, কাউন্সিলর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যার কথাই একেবারে শেষ হয়েছে তৃণমূল কংগ্রেসে, তার নাম কেউ কেউ তাকে বলে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, কেউ বলে সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন কাজের পারফরমেন্স ভালো থাকলে টিকিট মিলবে। এটা ভাববেন না সিটিং এমএলএ বলে বা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট ধরিয়ে দিলে বা মমতা বন্দ্যোপাধ্যায় সেই এলাকায় নির্বাচনী প্রচার করে দিলে আপনি জিতে যাবেন। আপনার কাজের পারফরমেন্সের ওপর টিকিট মিলবে। তাহলে কি এবার 5 বছরে যেই সমস্ত পড়ুয়ারা, এক কথায় ছাত্ররা,
যারা 2026-এর পরীক্ষার জন্য পড়াশোনা করছিলেন সেই 74 জন বিধায়ক বা পুরনো ছাত্র তারা ডাহা ফেল করে গেলেন নতুন ছাত্রদের কাছে। প্রশ্ন তো থাকবেই, কারণ বেশ কয়েকটি উল্লেখযোগ্য জায়গায় নাম এবং সেখানে সরানো হলো তাদের, আনা হলো নতুন মুখ। এবং এই প্রশ্ন শুধুমাত্র তৃণমূলের অন্দরে নয়, এই প্রশ্ন বাইরে থেকেও আসছে, বিভিন্ন মানুষ প্রশ্ন করছে। যারা তৃণমূল কংগ্রেসে শুধু ভোট দিয়েছেন, যারা শুধু সমর্থক, যারা হয়তো সংগঠন করে না, শুধুমাত্র দলকে পছন্দ করে, তারাও ক্ষুব্ধ। অবশ্যই বেশ কিছু জায়গার মানুষ বলছেন আমার বিধায়ক তো কাজ করেছে কিন্তু টিকিট দেয়নি দল। অথচ আবার বেশ কিছু জায়গায় দুর্নীতিতে যুক্ত থাকার জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের মানুষেরা টিকিট পেয়েছে। এখানেই প্রশ্ন থাকবে, তাহলে এটা কি কোনো দ্বিচারিতা নয় তৃণমূলে? যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার টিকিট পেলেন, সেখানে বেহালা পশ্চিম থেকে কেন সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়কে, কেন রত্না চট্টোপাধ্যায়কে বেহালা পূর্ব থেকে টেনে আনা হলো বেহালা পশ্চিমে? প্রশ্ন তো থাকবেই। মানিক ভট্টাচার্য কেন টিকিট পেলেন না? প্রশ্ন থাকবেই। অর্থাৎ তৃণমূলের প্রার্থী তালিকায় না পাসান কাদের? তৃণমূলে যারা সিটিং এমএলএ ছিলেন তাদেরই বক্তব্য তুলে ধরছি। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার 24 ঘন্টার মধ্যে গোটা বাংলার চিত্রটা বদলে গিয়েছে। জায়গায় জায়গায় বিক্ষোভ, টায়ার জ্বালানো, একেবারে জাতীয় সড়ক অবরুদ্ধ করে বিভিন্ন জায়গার ছবি উঠে আসছে। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ, মন্তেশ্বর বিদ্রোহী প্রার্থী নিয়ে বিক্ষুব্ধ। মন্তেশ্বরের যিনি বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী, তাকে নিয়েও বিক্ষুব্ধ সেখানকার মানুষ, কেন তাকে টিকিট দেওয়া হয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে মীনাক্ষী উষারানী মণ্ডলের কথা, যে উষারানী মণ্ডলকে নাকি কার্যত দেখাই যেত না, কোনো দলের প্রোগ্রামেও তাকে দেখা যেত না, এবং বিক্ষুব্ধ ছিল সেখানকার মানুষ। সেখানকার মানুষ কালো রাস্তায় নেমে প্রতিবাদ করেছে। এবার একটু আপনাদেরকে নিয়ে যাই ক্যানিংয়ে। শওকত মোল্লা, যাকে ভাঙড়ের পর্যবেক্ষক করা হয়েছিল, সেই শওকত মোল্লা এবার ক্যানিং পূর্ব থেকে কিন্তু টিকিট পাননি। তাকে দাঁড় করানো হয়েছে ভাঙড় থেকে। যদি সূত্রের খবর, ভাঙড় থেকে লড়তে কোথাও গিয়ে হয়তো ভয় পাচ্ছেন শওকত মোল্লা, তার জন্যই কি তার কর্মী সমর্থকেরা তার বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে বসে, যে তারা তাদের অর্থাৎ রাজ্য তৃণমূলের তরফে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে তাকে তারা মানছেন না। কিন্তু এই প্রার্থী তালিকা দেখে তো একেবারেই পরিষ্কার, এই প্রার্থী তালিকার নাম কার মস্তিষ্ক প্রসূত? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়? তারুণ্যে জোর দেওয়া হয়েছে এবার। দেবাংশু ভট্টাচার্য, তৃণাঙ্কুর ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে, অথচ তাদেরকে যেই কেন্দ্রে পাঠানো হয়েছে সেখানে প্রবীণতম ব্যক্তি প্রার্থীদের বদল করা হলো। নোয়াপাড়া থেকে বদল করা হয়েছে মঞ্জু বসুকে, সেখানে নিয়ে যাওয়া হলো তৃণাঙ্কুর ভট্টাচার্যকে। অসিত মজুমদারকে সরিয়ে দেওয়া হলো কেন? অসিত মজুমদার নিজেই ক্ষুব্ধ। তিনি বলছেন দলের কাছে হয়তো তাহলে বার্তা পৌঁছয়নি, তিনি যেভাবে মাঠে ময়দানে পড়েছিলেন। এই অসিত মজুমদারকে আমরা দেখেছিলাম লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়াতে লোকসভা ভোটে, বিগত লোকসভা ভোটে। আবার রচনা বন্দ্যোপাধ্যায়, যিনি সাংসদ হুগলি, তার সঙ্গে স্মার্ট ক্লাস নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখেছিলাম। অসিত মজুমদার টিকিট পেলেন না। এরকম আরও বহু মানুষ যারা টিকিটের তালিকা থেকে বাদ পড়লেন। সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালী কাণ্ডে যাকে দেখা গিয়েছিল, তিনি টিকিট পাননি, সেখান থেকে মহিলা প্রার্থী দাঁড় করিয়েছে তৃণমূল। পানিহাটির নির্মল ঘোষ, তাকে টিকিট দেওয়া হয়নি, কিন্তু মুখ ভার যাতে না হয় নির্মল বাবুর, তার জন্য তার ছেলেকে প্রার্থী করা হয়েছে। কাঞ্চন মল্লিক, উত্তরপাড়াতে যার টিকিটেও খুঁজে পাওয়া যায়নি, সেই কাঞ্চন মল্লিককে প্রার্থী করা হয়নি, তার বদলে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্রকে প্রার্থী করা হয়েছে। বালি থেকে রানা চট্টোপাধ্যায়কে সরিয়ে নিয়ে যাওয়া হলো হাওড়া শিবপুরে, কারণ মানুষ তৈয়ারিকে টিকিট দেওয়া হয়নি। অর্থাৎ সব মিলিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব পরিকল্পিতভাবে পারফরমেন্স দেখে যে টিকিট দিয়েছে, তা কোথাও গিয়ে আমরা কিছু মানুষ স্বীকার করলেও আবার কোথাও গিয়ে তৃণমূলের যারা বিক্ষুব্ধ তাদের প্রশ্নকেও তো গুরুত্ব দিতে হবে। যারা সংগঠন করে এসেছেন দিনের পর দিন, যারা ভেবেছিলেন টিকিট পাবেন, আবার কেউ কেউ বলছেন টিকিট পাওয়ার আশায় তারা কাজ করেননি, দলের নির্দেশে কাজ করে গিয়েছেন, তাহলে তারা কেন টিকিট পেল না? কাঞ্চন মল্লিক আগে বলেছিলেন তার কাছে নাকি খবর ছিল তিনি টিকিট নাও পেতে পারেন। মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের বিধায়ক, বিদায়ী বিধায়ক বর্তমানে, সেই মনোরঞ্জন ব্যাপারী তিনিও টিকিট পাননি, কিন্তু দল তাকে জানাননি। ঠিক যেভাবে অসিত মজুমদার জানতে পারেননি, ঠিক যেভাবে তৃণমূলে এরকম অনেক বিধায়ক আছে তারা জানতেই পারেননি তাদেরকে নাকি টিকিট দেওয়াই হবে না। সব মিলিয়ে এই মুহূর্তে তৃণমূলে একেবারে ডামাডোলের পরিস্থিতি।
গত 21-এর বিধানসভা নির্বাচনও আমরা দেখেছিলাম নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই দল বদলের হিড়িক, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকে বিদ্রোহী হয়ে উঠেছিলেন। এবারও একই ছবি, ভাঙড় থেকে শুরু করে, ক্যানিং থেকে শুরু করে, খণ্ডঘোষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উত্তর থেকে দক্ষিণ, একটু আগেই আপনাদের কাছে বললাম কার্যত একই ছবি। এবার একটু আমডাঙ্গার কথা বলি আপনাদের। সেখানে তো একেবারে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ যারা তৃণমূল কর্মী সমর্থক তারা তো চালাচ্ছেই একেবারে বিক্ষোভ। কারণ একটাই, তাদের বিধায়ককে টিকিট দেওয়া হয়নি। রফিকুর বাবু কেন টিকিট পাননি, রফিকুর রহমান, তা নিয়েও কিন্তু তারা প্রতিবাদ শুরু করে দিয়েছে। এটা কোচবিহারে নিয়ে যাই আপনাদের। রবীন্দ্রনাথ ঘোষের কথা নিশ্চয়ই মনে আছে। রবীন্দ্রনাথ ঘোষ বড্ড আশা করেছিলেন টিকিট পাবেন, কিন্তু শেষবারের টিকিটটা তিনি আর পেলেন না। কিছুদিন আগেই চেয়ারম্যানের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এমনটা বলা হচ্ছিল, কিন্তু রবীন্দ্রনাথ বাবু বলেছিলেন দলের নির্দেশে তিনি সরে গিয়েছেন, এক প্রকার সরতে বাধ্য হয়েছেন। অর্থাৎ সব জায়গায় গিয়ে কিছু কিছু বিষয় খুব ভাবাচ্ছে এই তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে। যারা আশা করেছিলেন তাদের সঙ্গে একবারও আলোচনা করেনি দল, বলা যেতে পারে এটা সারপ্রাইজ তাদের কাছে। আবার কারোর তো প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর থেকে যারা প্রাক্তন বিধায়ক হয়ে গেছেন কারোর নাকি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে বুধের সকাল থেকেই, এমনটাই দাবি করেছেন পূর্ব বর্ধমানের জেলার এক বিধায়ক। তিনি দাবি করেছেন তার নাকি সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে, নিরাপত্তা রক্ষী তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে ডামাডোল পরিস্থিতি। আবার অনেকে প্রার্থীর মুখ দেখে তো এটাও বলেছেন তারা তৃণমূল কংগ্রেসের ভোটই দেবেন না, কার্যত যুদ্ধবিরতি ঘোষণা করার মতো যেরকম হয় সেরকম যুদ্ধ ঘোষণা করেছে এক প্রকার। কেউ কেউ বলেছে নির্দল প্রার্থী হয়ে লড়বেন এবং তৃণমূলকে তার এলাকা থেকেই হারাবেন, তার কেন্দ্র থেকেই হারাবেন। অর্থাৎ সব জায়গার একই ছবি, তা বলাই বাহুল্য। এবং এবার আপনাদের একটু জানিয়ে রাখবো, অর্থাৎ যে সমস্ত জায়গার কথা বলছি, যারা জানতেন না, যাদের কাছে কোনো খবর ছিল না যে তাদেরকে আদতে টিকিট দেওয়া হবে কি না, তারা শুধুমাত্র টিভি থেকে জানতে পেরেছেন এবং তারপরেই তারা বিদ্রোহী হয়ে উঠলেন। এটা কি সত্যি তাদের কাছে কোনো ইনফরমেশন ছিল না? জানেন কি, এটাও একটা নতুন কোনো রাজনৈতিক চাল, সেটাও কিন্তু মানুষকে ভাবাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা একটু মনে রাখবেন, প্রার্থী ঘোষণার আগেই তিনি বলে দিয়েছিলেন সবাইকে টিকিট দিতে পারলাম না, কিন্তু দলের কাজে, অন্য কাজে তাদেরকে কাজে লাগানো হবে, অর্থাৎ সংগঠনের কাজে তাদেরকে লাগানো হবে। একটু আগে আপনাদের যে বিধায়কের কথা বলছিলাম পূর্ব বর্ধমানের, অর্থাৎ পূর্বস্থলী উত্তরের বিধায়ক, তিনি বলেছেন তার নিরাপত্তা রক্ষী প্রত্যাহার করা হয়েছে, তুলে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই ডামাডোলের ছবিটা একেবারে অব্যাহত থাকবে, কারণ তৃণমূল 291টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং সেই তালিকায় 74 জন, প্রায় 33% বিধায়ক যারা সিটিং এমএলএ তাদের বাদ দেওয়া হয়েছে। তার বদলে নতুন মুখ আনা হয়েছে, কারোর কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ তাদের যে বক্তব্য, তাদের মধ্যে কেউ কেউ চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছেন, কেউ কেউ নির্দল ঘোষণা করছেন যে নির্দল প্রার্থী হয়ে লড়বেন, কেউ কেউ বলছেন রাজনীতি থেকে অব্যাহতি নেবেন, আবার কেউ কেউ বলছেন সেই জায়গাতেই চ্যালেঞ্জ করছেন। মনিরুল ইসলাম, আপনাদের নিশ্চয়ই মনে থাকবে ফরাক্কার বিডিও অফিসে ভাঙচুরের ঘটনায় যেই বিধায়ককে দেখা গিয়েছিল, রাজ্য সরকার তার বিরুদ্ধে কোনো স্টেপ নেয়নি ইলেকশন কমিশন বলা সত্ত্বেও। সেই মনিরুল ইসলাম বললেন তিনি বলির পাঁঠা হয়েছেন, কারণ তাকেও টিকিট দেওয়া হয়নি এবং তিনি ভাবতেও পারেননি যে তাকে টিকিট দেওয়া হবে না। তিনি বলেছেন নির্দল সিম্বলে তিনি লড়বেন। সব মিলে বিধানসভা ভোটের আগে এই তৃণমূলের প্রার্থী তালিকা কোথাও একটা হাস্যকরে পরিণত হয়েছে তৃণমূলেরই অন্দরে। যদিও দলের শীর্ষ নেতারা বলছেন এত বড় দল, বিদ্রোহ তো থাকবেই, কিন্তু এটা সবটা মিটে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে, তার মধ্যে তৃণমূলের এই বিদ্রোহ সত্যি আদতে কোন জায়গায় রূপ নেবে? আরও একজন রয়েছেন, হুমায়ুন কবির, যিনি অলরেডি সাসপেন্ডেড হয়ে গিয়েছিলেন। সেই হুমায়ুন কবির এবার দু জায়গা থেকে দাঁড়াচ্ছেন এবং তার জায়গায়ও প্রার্থী দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। আবার হুমায়ুন কবিরও ভবানীপুরে প্রার্থী দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এবারের বিধানসভা নির্বাচন অন্য প্রকারই হতে চলেছে, তা বলাই বাহুল্য। নজরে রয়েছে নন্দীগ্রাম, ভবানীপুর এবং তার সঙ্গে সবকটি কেন্দ্র, কারণ এই প্রার্থী বদলের জন্য
ঠিক সেই জায়গায় কি হতে চলেছে তা তো একেবারে সমস্ত উত্তর দেবে চৌঠামে। তবে যে সমস্ত বিদ্রোহী বিধায়ক যারা ইতিমধ্যেই বলছেন দল ছাড়বেন, কেউ কেউ বলছেন রাজনীতি থেকে অব্যাহতি নেবেন, কেউ কেউ বলছেন চেয়ারম্যানের পদ ছাড়লেন, কেউ কেউ বলছেন নির্দলের প্রতীকে লড়বেন,